শুনেন, বাংলা একটা জঘন্য প্রবাদ বাক্য আছে, এটা শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য। প্রবাদ বাক্যটা হচ্ছে এরকম যে লঠি যদি বুড়া হয় রাস্তার বয়ে প্রস্রাব করে। এটা কিন্তু আঞ্চলিক একটা প্রবাদ বাক্য, এটা সত্যতা প্রমাণ ইতিমধ্যে আমরা পাইছি। রেজওয়ানা হাসান, যিনি মানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে বুড়ে বয়সে, করার পরেও সে শেষ বয়সে এরকম একটা রাজনীতির খেলা খেলে গেছে একটা মহলকে জিতিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে কথা না, কথা হচ্ছে আদিলুর রহমানের ব্যাপার নিয়ে কথা। তার বাড়ির সামনে দিয়ে সরকারি রাস্তা, পাকা রাস্তা আছে, কিন্তু এই রাস্তা থেকে বাড়ি পর্যন্ত জাস্ট রাস্তা নেওয়ার জন্য সে এলাকাবাসীর অজস্র বাড়িঘর গাছপালা খাইটে রাস্তা নিয়েছে। রাস্তা নেওয়াতে সে সীমাবদ্ধ নয়, যদি কেউ বাধা দিয়েছে তাদেরকে জেল হাজতের ভয় দেখিয়েছে, পুলিশের ভয় দেখিয়ে রাস্তাটা নির্মাণ করেছে। অথচ এই রাস্তাটা এলাকাবাসীর জন্য এক তিল পরিমাণ পর্যন্ত কাজে লাগে নাই। এটা এলাকাবাসীর মতামত বা এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী বলতেছে যে আমাদেরকে ভয় দেখিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, আমাদের বাড়িঘর এবং গাছপালা কেটে, অজস্র গাছপালা যদিও কাটা হয়েছে। কিন্তু আরেকটা ভয়াবহ ব্যাপার হচ্ছে 12 ফুটের রাস্তা, এটাকে 16 ফুট মানে জোর করে প্রকৌশলীর মাধ্যমে 16 ফুট তৈরি করা হয়েছে। সাংবাদিকরা যখন মানে প্রকৌশল বিভাগে বা ওই এলাকায় দায়িত্বরত কর্তব্যরত কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করে যে 12 ফুটের রাস্তা 16 ফুট কিভাবে হয়। আসলে মানুষ মগের মুল্লুক পাইছে এই দেশটাকে, যে যেভাবে পারছে বা যে যেভাবে পারে সেইভাবে দেশটাকে দখল এবং দেশটাকে শোষণ বা শাসন করার যে মানে একটা চিন্তাধারা, এটাই হচ্ছে রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য। আদিলুর রহমান, উনি ব্যাংকের হয়তো গভর্নর ছিলেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সরকারি, শেষ পর্যন্ত সরকারি উপদেষ্টা ইউনূস সরকারের হয়ে বিভিন্ন ধরনের অনিয়মের মধ্যে একটা বড় অনিয়মটা এটা উনি করেছেন। এখন বুঝেন মানে দেশের মানুষ কার কাছে স্বস্তি পাবে, কোন ধরনের মানুষের কাছে স্বস্তি পাবে। একটা মহিলা মানুষ রেজওয়ানা হাসান, উনি বলে যে আমরা বিরোধী দলকে অর্থাৎ জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। জামাতকে যদি আপনারা রাজনীতি করার বা নির্বাচন করার অধিকার দিয়ে থাকেন বা অধিকার তাদের থাকে, তাহলে তাদেরকে ক্ষমতায় আসতে না দেওয়ার ব্যক্তি কে? আপনারা যদি তাদেরকে রাজনীতিতে না দিতেন, এটা থাকতো একটা ইস্যু। কিন্তু রাজনীতিতে এসেছে, তারা যুদ্ধ করেছে রাজনৈতিক মাঠে, টাকা পয়সা খরচ করেছে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে। আপনাদের তথ্য অনুযায়ী 168টি আসনে ভোট পেয়ে তারা জয়লাভ করেছে। আর সেই দলটাকে মাত্র 68টি আসন দিয়েছেন ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এগুলা কি মনে করেন যে হুট করে শেষ হয়ে যাবে বাংলার জমি থেকে? এগুলা কি বিচার হবে না? হবে। কিন্তু আমার আফসোসের ব্যাপারটা হচ্ছে যে কথাটা কতটুকু সত্য দেখেন, আদিলুর রহমান বুড়া হয়ে গেছে এবং রেজওয়ানা হাসান উনিও বুড়া হয়ে গেছে। এই প্রবাদ বাক্যটা কিভাবে মিলে গেল যে বাংলাদেশের ক্ষেত্রে নটি যদি বুড়া হয় রাস্তার বয়ে প্রস্রাব করে? এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। যাই হোক, আমরা রাজনৈতিক মাঠে বা দেশের জন্য বা দেশের মানুষের জন্য, দেশের সুন্দরের জন্য, দেশটাকে গঠন করার জন্য এমন মানুষগুলাকে চেয়েছিলাম যারা হয়তো দেশটাকে সুন্দর করে সাজাবে। এই সুন্দর করে সাজানোর প্রক্রিয়াতে বা সুন্দর করে সাজানোর উপাদান ছিল উপদেষ্টা মণ্ডলী পরিষদ। এই উপদেষ্টা মণ্ডলী পরিষদ যেহেতু প্রকাশ্যে এভাবে বলে যাচ্ছে যে তারা এরকম দুর্নীতি করেছে, তারপরে এটার কোনো যথোপযুক্ত ব্যবস্থা সরকার নিচ্ছে না বা এটার পক্ষে সঠিক কোনো তথ্য বা বিবৃতি এখনো দিচ্ছে না বা দেশ শান্ত করার মতো বিবৃতি এখনো বিরোধী দলের জন্য আসছে না। এটা আমাদের জন্য অশনি সংকেত। এখন যদি বিরোধী দল কোনো আন্দোলন ভয়াবহ করে থাকে, তাহলে কি তাদের অপরাধ হয়ে যাবে এটা? আর সেই আন্দোলনে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা তৈরি হয়, এটা কি তাদের অপরাধ হবে? দেখেন কত বড় নষ্ট এবং নোংরা মহিলা হলে সে নির্বাচনের পরে বলে যদি আমাকে মব করা হয় তাহলে সেটার জন্য জামাত ইসলাম দায়ী থাকবে। কারণ চোর মনে মনেই জানে। যেমন বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব, উনি কিন্তু চোর ছিলেন, একটা চোর। মানে সে জানে যে সে কোনো ধরনের আলেম নয়, বড় কোনো আলেম আলেম হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। শুধুমাত্র সরকার দলকে যে মানে তার নিজের সরকারের দলকে বা সরকারকে সুবিধা মতো ফতোয়াগুলা দিয়ে যেগুলা নিলে শুধুমাত্র সরকারের উপকার হয়, সেই
সুবিধাগুলো দিয়ে বা ফতোয়াগুলো দিয়ে সরকারের ভালো ভালোবাসার ব্যক্তি হয়ে এতদিন পর্যন্ত শোলাকিয়া ঈদগাহ, জাতীয় ঈদগাহ মাঠ এবং বাইতুল মোকাররম মসজিদটাকে সে দখল করে রেখেছিল। সে বুঝতে পেরেছিল যে কাজটা করছে বাংলাদেশে বড় বড় আলেম ওলামা রেখে, তার ক্ষেত্রে এটা সে জঘন্য একটা অপরাধ করতেছে। এই জন্য হাসিনা সরকার পালানোর পরে সে নিজেও পালিয়ে গিয়েছিল। কথায় আছে যে চুরের মন পুলিশ পুলিশ। রেজওয়ানা হাসান জানে যে সে কত বড় একটা অপরাধ বা একটা দুর্নীতি করেছে, অতএব যদি কখনো এটা পাশ হয়ে যায় তাহলে তার মব সৃষ্টি হওয়ার তার জন্য সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আগেই এটা বলে গিয়েছিল যে জামাতের দোষ। হয় না, একটা প্রবাদ বাক্য আছে বাংলা আমাদের দেশে, এটা হচ্ছে পাগার বলি খাদ, যেটা আমাদের মাছ জন্ম নেয় প্রাকৃতিকভাবে। এটাতে একটা কথা কি জানেন, রাগ্য মাছ আছে, রাগ্য মাছের শুদ্ধ কি নাম এটা আমার জানা নাই, জানা থাকলে বলতাম, আপনাদের জানা থাকলে বলবেন। রাগ্য মাছে কিন্তু গু খায়। এখন প্রবাদ বাক্য হচ্ছে সব মাছই কিন্তু মোটামুটি গু খায় বা গু পছন্দ করে, কিন্তু দোষ হয়ে যায় শুধু রাগ্য মাছের। বাংলাদেশের সকল রাজনৈতিক দলে অন্যায় অনিয়ম মোটামুটিভাবে করতেছে বা করছে বা করতেছিল, আমরা দেখেছি। এর মধ্যে শুধুমাত্র শিবিরকে দোষারোপ করা হয় যে ওরা স্বাধীনতা বিরোধী শক্তি। না রে ভাই, তখনকার সময়ে কে বিরোধী শক্তি ছিল সেইটা বড় কথা নেই। এখন দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশমাতৃকার সেবায় কার কতটুকু টান আছে এটা আমরা সাধারণ মানুষ হিসেবে অনেকেই জানি, দেখি, কিন্তু প্রকাশ করি না বা প্রকাশ করতে চাই না। কেন জানেন? একটা বড় দলের সুবিধার জন্য বা আরেকটা বড় দলের সুবিধার জন্য। যাই হোক, পরিশেষে কথা হচ্ছে এই দেশটাকে সুন্দর, শান্তি শৃঙ্খল এবং সুশৃঙ্খল পরিবেশে রাজনৈতিক আঙ্গিনা বা রাজনৈতিক অঙ্গনটাকে বিচরণ করতে হবে বা করাতে হবে। এরকম মন মানসিকতা নিয়ে নেতারা যদি রাজনীতি করে তাহলে রাজনৈতিক মাঠটা ভালো থাকবে বলে আমার মনে হয়। এই ধরনের নোংরা রাজনীতি, অপরাজনীতি বা অপসংস্কৃতির রাজনীতিতে আপনারা আর মনোযোগ দিয়েন না। দেশটাকে শান্তি শৃঙ্খলাভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।